দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের একদম তোমাদের যেই থার্ড সেমিস্টার রয়েছে, অর্থাৎ সেমিস্টার থার্ড, এই থার্ড সেমিস্টারে দেখো তোমাদের সাজেশন উত্তরগুলো আমি তোমাদের সামনে সম্পূর্ণ উপস্থাপন করতে চলেছি। তো দেখো তোমরা সম্পূর্ণ যাদের এই পরিবেশবিদ্যা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখতে থাকো। তার কারণ তোমরা একদিকে দেখবে শুনবে, দেখবে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবং এবং পরিবেশ সম্পর্কে যে চ্যাপ্টার রয়েছে পার্ট থ্রি, দেখো পার্ট থ্রি, বিশেষ করে এই পার্ট থ্রি যে অংশটি রয়েছে সেটি কিন্তু দেখো তোমরা কিন্তু অনুধাবন করতে পারবে। এবং তোমরা কিন্তু অলরেডি দেখো একবার দেখলে কিন্তু তোমরা কিন্তু পেরে যাবে। দেখো অবশ্যই তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী, দেখো 2026-27, এটা হবে 2000 দেখো 26 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে এই পরিবেশবিদ্যা সম্পূর্ণ এমসিকিউ উত্তর থার্ড সেমিস্টারের জন্য সাজেশন এবং আনসার। দেখো তোমাদের রয়েছে, প্রথমে বলে দিচ্ছি, এর আগে কিন্তু পার্ট ওয়ান, এখন কিন্তু পার্ট থ্রি হচ্ছে, এর আগে আগে কিন্তু পার্ট ওয়ান আর পার্ট টু কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে কিংবা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। চলো আমরা মূল পর্বে ফিরে যাই। রয়েছে দেখো রয়েছে প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সকল প্রশ্ন কিন্তু অবশ্যই। প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখো জীবমণ্ডলের ক্ষেত্রে কোনটি বেমানান? বেমানান কিন্তু মিল নয়, বেমানান কথার মানে কিন্তু মিল নয়, ঠিক আছে, অমিল। তো দেখো জীবমণ্ডলের ক্ষেত্রে কোনটি বেমানান? দেখো শিলামণ্ডল রয়েছে, বাড়িমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, কেন্দ্রমণ্ডল রয়েছে। দেখো জীবমণ্ডল আমরা জানি শিলামণ্ডলের মধ্যে জীবমণ্ডল রয়েছে, আর এটাও হবে বাড়িমণ্ডলের মধ্যে জীবমণ্ডল রয়েছে, এটাও হবে। তারপরে বায়ুমণ্ডল, দেখো বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, পোকামাকড়, কীটপতঙ্গ এগুলো রয়েছে। তো দেখো এটাও হবে। তার মানে এখানে কিন্তু বেমানান বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল দেখো ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ডবল স্টার, জীবমণ্ডলের শক্তির প্রধান উৎস কি? দেখো আমাদের পৃথিবীতে যে জীবমণ্ডল রয়েছে, দেখো জীবমণ্ডল বলতে পৃথিবীর যে সমস্ত অঞ্চলের জীবের আবাসস্থল, যেখানে জীব বসবাস করে সেই অঞ্চলকে কিন্তু জীবমণ্ডল বলে। দেখো মৃত্তিকার বা মাটির বা শিলার একটি নির্দিষ্ট গভীরতার পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব দেখা যায়। এরপরে কিন্তু জীবের অস্তিত্ব কিন্তু অকল্পনীয়, মানে জীব কিন্তু বসবাস করতে পারে না, উপযুক্ত সুইটেবল কিন্তু এনভায়রনমেন্ট নেই। আবার অন্যদিকে বায়ুমণ্ডলের একটা উচ্চতা পর্যন্ত, বায়ুমণ্ডলে একটি উচ্চতা পর্যন্ত কিন্তু তোমরা জীবমণ্ডল দেখতে পারবে বা অনুধাবন করতে পারবে। যেমন রয়েছে চিল রয়েছে, শকুন রয়েছে, তারপরে বিভিন্ন পোকামাকড় এবং ইভেন ভাইরাস রয়েছে, সেগুলো কিন্তু দেখো একটি বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু দেখা যায়। ঠিক সেরকমই রয়েছে জীবমণ্ডলের প্রধান শক্তির উৎস কি, সোর্স কি? অবশ্যই সৌরশক্তি। আমি একবার উত্তর বলে দিচ্ছি, সৌরশক্তি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে বায়োস্ফিয়ারের উপর যে প্রভাব বিস্তার করে সেটি কি? অপরিকল্পিত উন্নয়ন কথার মানে হলো, দেখো পরিকল্পনাহীন কোনো পরিকল্পনা না করেই যখন কোনো উন্নয়ন করা হয়, যেমন কোনো নদীর উপরে বাঁধ দেওয়া হবে, দেখো আশেপাশে বন্যা হতে পারে, আশেপাশে তোমার ভূমিকম্প হতে পারে, আশেপাশে তোমার ধস নামতে পারে, আশেপাশে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যেতে পারে। এই যে এই যে পরিকল্পনা না করে যখন কোনো উন্নয়ন করা হয়, তখন কিন্তু জীববৈচিত্র্যের উপরে বা বায়োস্ফিয়ারের উপরে, মানে জীবমণ্ডলের উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। তাহলে প্রথম অপশন দেখে নাও, বাসস্থান রয়েছে, বাসস্থান ধ্বংস, মৃত্তিকা ক্ষয় ও দূষণ, এটি রয়েছে। তারপরে মৃত্তিকা ক্ষয়, দূষণ, আর রয়েছে সিতে রয়েছে দেখো জলবায়ু পরিবর্তন এবং গ্রিন হাউস এফেক্ট রয়েছে, জীবমণ্ডলের উন্নতি পরিলক্ষিত হয়। দেখো এখানে অপশন কিন্তু অর্থাৎ উত্তর কিন্তু ভুল রয়েছে, উত্তর কিন্তু হবে তোমাদের এ। দেখো বাসস্থান ধ্বংস হয়, মৃত্তিকা ক্ষয় হয় এবং দূষণ হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে চারে, চারে রয়েছে ডবল স্টার রয়েছে, বায়োস্ফিয়ারের অপর নাম কি? দেখো বায়োস্ফিয়ারের অপর নাম কিন্তু রয়েছে ইকোস্ফিয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে, পাঁচে বলা হয়েছে বায়োস্ফিয়ারের উৎপত্তি অর্থাৎ জীব সৃষ্টির সময়। দেখো বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের যে উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখো আহ 3.5 বিলিয়ন মানে বছর সময় ধরে, ঠিক আছে, অর্থাৎ রয়েছে 3.5 বিলিয়ন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় রয়েছে, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সমস্ত জীবকে বা বায়োস্ফিয়ার সমস্ত জীবকুলকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে বায়োটা বলা হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের সাথে, সাথে রয়েছে দেখো বায়োস্ফিয়ার টু, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার উদ্যোগে একটি কৃত্রিম বায়োস্ফিয়ার গঠন করা হয়। দেখো সেটি রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, রাশিয়া পরে এসে, রাশিয়া থার্ডে। এরপরে রয়েছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ফার্স্ট করেছে বায়োস্ফিয়ার টু,
বায়োস্ফিয়ার 2 করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, মানে বায়োস্ফিয়ার সেকেন্ড ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার উদ্যোগে কিন্তু একটি কৃত্রিম বায়োস্ফিয়ার গঠন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। আর বলা হয়েছে দেখো বায়োস্ফিয়ার থ্রি থ্রি এখানে থ্রি হয়ে কৃত্রিম বায়োস্ফিয়ার গঠন করে রাশিয়া 3 নম্বরে, ঠিক আছে, 3-এ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল একটি কিন্তু স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে 9, ট্রিপল স্টার। সমগ্র পৃথিবীর বায়োস্ফিয়ারকে কটি আহ বায়োস্ফিয়ারটি কে বলা হয় কি? আমাদের সমগ্র পৃথিবীতে যে 194টি দেশ রয়েছে, সমগ্র পৃথিবীর দেশ বলো কিংবা যা রয়েছে, ঠিক আছে, ইউএন এর স্বীকৃতি যে 194টি দেশ রয়েছে এবং ইউএন স্বীকৃতি ছাড়া যে 220টি দেশ রয়েছে টোটাল, ঠিক আছে, তার উপরে, অর্থাৎ আমি বলতে পারি উত্তর থেকে একদম দক্ষিণে, উত্তর মেরু থেকে একদম দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর সমস্ত সমস্ত যে বায়োস্ফিয়ার রয়েছে, জীব মন্ডল রয়েছে, তাকে কিন্তু বলা হয় বায়োস্ফিয়ার 1, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। 2 কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, 3 কিন্তু রাশিয়া, এটা কিন্তু মনে রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার। 2024 সাল পর্যন্ত সারা বিশ্বের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটি রয়েছে? দেখো 759টি রয়েছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার 759টি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ট্রিপল স্টার 11। বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কে প্রণয়ন করে? দেখো বায়োস্ফিয়ার শব্দটি প্রথম প্রণয়ন করে কিন্তু এডওয়ার্ড সুয়েস, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। আর যারা তোমরা পিডিএফ নিতে চাইছো, দেখো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য একদম ফুললি তোমাদের রয়েছে প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত ইউনিট থেকে, আর চ্যাপ্টার ওয়াইজ তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলস একদম করা আছে। ডবল স্টার ট্রিপল স্টার এরকম করে রয়েছে পিডিএফ। যারা নেবে, এই পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর সেই সঙ্গে তোমরা যারা নেবে, অবশ্যই তোমাদের কিন্তু 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যারা নেবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ট্রিপল স্টার। সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি 1935 সালে কে ব্যবহার করে? এজি ট্যান্সলে 1935 সালে ইকোসিস্টেম কথাটি প্রথম বা বাস্তুতন্ত্র কথাটি কিন্তু ব্যবহার করে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 13তে রয়েছে ইকোসিস্টেমের উপাদান কি? দেখো ইকোসিস্টেমের উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান জীবমণ্ডল হবে, জড় পদার্থ হবে, ভৌত উপাদান হবে, উপরের সবগুলি, তার মানে অল অফ দ্য অ্যাবাভ। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে রয়েছে 14তে বলা হয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কিন্তু একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, তার কারণ কি? এই সূর্য থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করছে ক্লোরোফিলের সাহায্যে, ঠিক আছে, তাদের দেহে বা পাতায় খাদ্য তৈরি করছে। এরপরে রয়েছে সালোক সংশ্লেষের প্রক্রিয়া, খাদ্য তৈরি করছে। এরপরে এই খাদ্য খাচ্ছে কোনো তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণীকে খাচ্ছে কোনো মানুষ বা বাঘ বা সিংহ। তো এইভাবে কিন্তু কি হয় বলতো, শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়। কখনো এই মানুষ থেকে বা বাঘ সিংহ থেকে কখনো সূর্যের দিকে কখনো এই শক্তি কিন্তু ফিরে আসে না, কিংবা উদ্ভিদের দেহে কিংবা সূর্যের দেহে কিন্তু এই শক্তি ফিরে আসে না, অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কিন্তু একমুখী। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, জীবের বেঁচে থাকার প্রধান প্রাথমিক প্রয়োজনীয় পুষ্টি মৌলটির নাম কি? এনপিকে পুষ্টি মৌল। দেখো এটাকে কিন্তু প্রাথমিক পুষ্টি মৌল বলা হয়। এনপিকে, নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে। এগুলো কিন্তু দেখো কি বলতো, এগুলো এই যে 3টি মৌলের কথা বললাম, এই 3টি মৌল কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রাথমিক পুষ্টি মৌল, ঠিক আছে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16তে বলা হয়েছে বাস্তুবিজ্ঞানীর মতে, কার মতে সুস্থিরতার প্রধান দুটি উপাদান কি? প্রধান উপাদান যথা বলা হয়েছে নাম্বার 1 প্রতিরোধ ও প্রতিস্থাপকতা, অর্থাৎ স্বাভাবিক অবস্থার প্রত্যাবর্তন ক্ষমতা। এটি কিন্তু বলেছে ওডাম, ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, ওডাম। চলো এরপরে রয়েছে 17তে বলা হয়েছে পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক কি? দেখো পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক হলো কিন্তু বায়োম, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, বায়োম। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বরে উদ্ভিদ ও প্রাণী জগৎ, মৃত্তিকা ও জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্রের একক গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু বায়োম। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 19 রয়েছে বায়োম প্রধানত গ্যাস প্রকার হতে পারে। বায়োম প্রধানত প্রধানত মানে মেইনলি
দু প্রকার, ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। মানে বায়ুম প্রধানত দু প্রকার, স্থল বায়ুম, জলজ বায়ুম, ঠিক আছে। তো প্রধানত দু প্রকার, এই লিখে দিয়েছি, স্থলজ বায়ুম এবং জলজ বায়ুম। এরপরে রয়েছে দেখো 20 নম্বরে, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে এবং প্রাণী গোষ্ঠীকে কি বলা হয়? দেখো ফ্লোরা। উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কিন্তু ফ্লোরা, উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কিন্তু ফ্লোরা। আর প্রাণী গোষ্ঠীকে বলা হয় কিন্তু ফনা, ঠিক আছে, প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা। এরপরে চলো রয়েছে বাস্তুবিদ্যা কি। দেখো বাস্তুবিদ্যা হলো জীব এবং পরিবেশের মধ্যে সম্পর্ক। দেখো বাস্তুবিদ্যা হলো জীব এবং পরিবেশের মধ্যে একটি সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ, বাস্তুবিদ্যার মৌলিক নীতিগুলো কি কি। দেখো বাস্তুবিদ্যার মৌলিক নীতিগুলো রয়েছে, শক্তি প্রবাহ রয়েছে, খাদ্য জাল রয়েছে, জীব বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ, দুটি স্বতন্ত্র বাস্তুতন্ত্রের মধ্যে দেখো ক্রান্তিকালীন অঞ্চলকে কি বলে। দেখো দুটি স্বতন্ত্র, মানে স্বতন্ত্র মানে দুটি বাস্তুতন্ত্র তার স্বতন্ত্র রয়েছে, মানে নিজস্বতা রয়েছে। তো দুটি বাস্তুতন্ত্রের মধ্যে ক্রান্তিকালীন অবস্থাকে মানে মানে তার মধ্যভাগের অবস্থাকে কি বলে? ইকোটন বলে, ঠিক আছে, ইকোটন বলে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। ধরো কোনো পুকুর রয়েছে, ধরো এটা একটা পুকুর, এই পুকুর আর এটা রয়েছে পুকুরের পার, ঠিক আছে, এই পুকুরের পার আর পুকুরের মানে পুকুরের জলভাগ আর স্থলভাগের শেষ, এই অঞ্চলটাকে বলা হয় ইকোটন, অর্থাৎ দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থল বরাবর অঞ্চলকে বলা হয় ইকোটন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ বলা হয়েছে পৃথিবীর বর্তমানে প্রায় আনুমানিক কত জীব বর্তমানে পৃথিবীতে আনুমানিক কত জীব রয়েছে? 50 লক্ষ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 25, ডবল স্টার জীব মন্ডলের বিস্তার। দেখো জীব মন্ডলের বিস্তার কিন্তু রয়েছে 13 কিলোমিটার। দেখো আমাদের সমুদ্রগর্ভের ঊর্ধ্বে বায়ুমণ্ডলে রয়েছে মোট কিন্তু রয়েছে টোটাল 13 কিলোমিটার। এরপরে রয়েছে দেখো এখানে লিখে দিয়েছি সমুদ্রগর্ভে 7 কিলোমিটার, বায়ুমণ্ডলে 6 কিলোমিটার, মোট 13 কিলোমিটার। এরপরে চলো রয়েছে তোমাদের 26, একই ধরনের জলবায়ুতে একসাথে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়কে কি বলা হয়? বায়োম বলা হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি 27, বরিয়াল বিশ্বের বনভূমির 49% প্রতিনিধিত্ব করে, অর্থাৎ পৃথিবীতে যত বনভূমি রয়েছে তার 49% এই বরিয়াল যে বনাঞ্চল রয়েছে সেটি কিন্তু অধিকার করে রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ রয়েছে দেখো বায়োমের নিম্নলিখিত তালিকা দুটি মিল করো। দেখো তুন্দ্র অঞ্চল রয়েছে, তুন্দ্র অঞ্চল আমরা জানি, দেখো তুন্দ্র অঞ্চলে এখানে রয়েছে শৈবাল, লিচেন বা লাইকেন জাতীয় উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, আর শৈবাল রয়েছে। এরপরে তৈগা বায়োম আমরা জানি সরলবর্গীয় বৃক্ষের বায়োম রয়েছে, সি হবে, ঠিক আছে, এটি তোমরা সি করবে, এটি তোমরা কিন্তু ডি করবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো নাতিশীতোষ্ণ পর্ণমোচী বলতে আমরা বুঝি দেখো পর্জল মৃত্তিকায় রয়েছে নাতিশীতোষ্ণ পর্জল মৃত্তিকায়। এরপরে স্টেপ তৃণভূমি বা ঘাস রয়েছে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে খ তোমরা ঠিক করে নিও, ঠিক আছে, এটা তোমরা বি করে নেবে আর এটা তোমরা এ করে নেবে। ওকে, চলো আমরা দেখে নিচ্ছি পরে কোশ্চেন 29-এ, পৃথিবীর বৃহত্তম স্থলজ জীববৈচিত্র্য হলো কোনটি? দেখো পৃথিবীর বৃহত্তম স্থলজ জীববৈচিত্র্য সব থেকে বড় হলো দেখো তাইগা বা তৈগা বায়োম, ঠিক আছে, তাইগা বা তৈগা বায়োম, তাইগা TAIGA, তাইগা বা তৈগা তোমরা যাই বলো। এরপরে রয়েছে তোমাদের 30-এ গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট মানে বৃষ্টি অরণ্যর বায়োমের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো আমরা ক্লাস 10-এ পড়েছি খুব বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রা খুব বেশি, ঠিক আছে, এখানে স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে আর কি, ঠিক আছে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 31-এ মরুভূমির বায়োমের প্রধান বৈশিষ্ট্য কি? মরু অঞ্চল মানে ডেজার্ট, এই ডেজার্ট দেখো ডেজার্ট যে সমস্ত অঞ্চল রয়েছে, মরুভূমি অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু খুব কম বৃষ্টিপাত হয় আর তাপমাত্রা খুবই বেশি। দিনে তাপমাত্রা 50 ডিগ্রি বা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, রাত্রে দেখা গেল 3 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, তার মানে তাপমাত্রার পার্থক্য কিন্তু খুব বেশি থাকে। তার মানে উত্তর কিন্তু হবে খুব কম বৃষ্টিপাত হয় আর তাপমাত্রা খুব বেশি হয়, তার মানে তাপমাত্রার পার্থক্য কিন্তু খুব বেশি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 32-এ
তুন্দ্রা বায়োমের প্রধান বৈশিষ্ট্য কোনটি? দেখো তুন্দ্রা বায়োমের প্রধান বৈশিষ্ট্য কিন্তু একদম মাথায় রাখবে, প্রচন্ড ঠান্ডা এবং শুষ্ক। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, আর ওয়েদার মানে বায়ুমণ্ডলের ওয়েদার কিন্তু প্রচন্ড শুষ্ক। ঠিক আছে, এরপরে চলো রয়েছে তোমাদের 33-এ স্থলজ বায়ুম কি? স্থলজ বায়ুম কি? দেখো স্থলজ বায়ুম হলো আহ আমি উত্তর বলে দিচ্ছি, একটি নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীবন্ত প্রাণীর সমষ্টি। মানে স্থলজ বায়ুম বলতে বোঝায়, দেখো নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী সমস্ত সমস্ত প্রাণীদের বা প্রাণী গোষ্ঠীকে বলা হয় স্থলজ বায়ুম। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 34-এ স্থলজ বায়ুমের প্রধান উদাহরণ কি? স্থলজ বায়ুমের প্রধান উদাহরণ রয়েছে ক্রান্তীয় বনভূমি রয়েছে, উপক্রান্তীয় বনভূমি রয়েছে, মরুভূমি রয়েছে। এগুলো দেখো সবগুলি কিন্তু স্থলজ বায়ুমের উদাহরণ। মাঠ, সাভানা, তারপরে তৃণভূমি, এগুলো সবই হলো মানে স্থলজ বায়ুম। ঠিক আছে, তার মানে উত্তর উপরে সবগুলোই। এরপরে রয়েছে তোমাদের 35 স্থলজ বায়ুমের ক্ষেত্রে কোন সঠিক কোনটি? দেখো স্থলজ বায়ুমের ক্ষেত্রে কিন্তু সঠিক জলজ বাস্তুতন্ত্র এটা হবে না। জলভাগে বৃহৎ বাস্তুতন্ত্র যা জলবায়ু, উদ্ভিদ এবং কি বলা হয়েছে প্রাণী জীবন দ্বারা চিহ্নিত করা হয়। হ্যাঁ এটাই হবে। ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের বি হবে। আর সমুদ্র তো এটা হবে না কোনো প্রকারেই নয়। তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে স্থলজ বায়ু, দেখো মানে স্থলভাগের মধ্যে জলবায়ু রয়েছে, উদ্ভিদ রয়েছে, তারপরে প্রাণীর জীবন ধারণ চিহ্নিত করা হয়। এগুলো সবই হলো স্থলজ বায়ুমের মধ্যে রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 36 স্থলজ বায়ুমের একটি উদাহরণ কি? দেখো অসংখ্য উদাহরণ রয়েছে। তার মধ্যে জেনে নাও তুন্দ্রা বায়ুম রয়েছে, ভূমধ্যসাগরীয় বায়ুম রয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চলের বায়ুম রয়েছে, নিরক্ষীয় অঞ্চলের বায়ুম রয়েছে, মরু অঞ্চলের বায়ুম রয়েছে, এগুলো সবই স্থলজ বায়ুম। এরপরে রয়েছে দেখো তোমাদের 37, এক্সট্রিমলি সরি। দেখো সুন্দরবন কি ধরনের বায়োমের উদাহরণ? দেখো সুন্দরবন কিন্তু আমরা জানি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 38-এ পৃথিবীর বৃহত্তম স্থলজ বায়োমের নাম কি? দেখো পৃথিবীর বৃহত্তম স্থলজ বায়োমের নাম কিন্তু তাইগা বায়োম বা তৈগা বায়োম। প্রথমেই তোমাদের বলেছিলাম তৈগা বায়োম। পরের কোশ্চেন 39-এ রয়েছে মেরু থেকে মরু পর্যন্ত কতগুলো স্থলজ বায়োম রয়েছে? দেখো টোটাল 8টি স্থলজ বায়োম রয়েছে। দেখো একদম মেরু অঞ্চল থেকে একদম আহ তুন্দ্রা তুন্দ্রা অঞ্চল থেকে তারপরে তৈগা অঞ্চল থেকে একদম আম, মানে মরু অঞ্চল পর্যন্ত মোট 8টি স্থলজ বায়োম রয়েছে। এরপরে রয়েছে 40-এ রয়েছে উত্তর গোলার্ধে তুন্দ্রা বায়োম দেখা যায়। দেখো উত্তর গোলার্ধে তুন্দ্রা বায়োম দেখা যায় কিন্তু 60 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, অর্থাৎ তোমাদের বলতে পারো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার তুন্দ্রা এবং তৈগা বায়োমের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো আমি বলে দিচ্ছি উত্তর, দেখে নাও। এখানে এবিসিডি দেয়নি, এখানে দিয়েছি দেখো রোমান হরফে 1 2। দেখো কানাডা রয়েছে, আলাস্কা রয়েছে। এই আলাস্কা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটি অংশ। ঠিক আছে, এখানে সরি, কানাডা রয়েছে উত্তর আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্র বলবে না, উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে রয়েছে কানাডা। তারপরে আলাস্কা রয়েছে এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারেই রয়েছে। একদম একদম কানাডার পশ্চিম দিকে রয়েছে। ঠিক আছে, এই যে কানাডার পশ্চিম দিকে রয়েছে। ঠিক আছে, এই যে আলাস্কা রয়েছে এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে রয়েছে। এরপরে রয়েছে এই যে কানাডা রয়েছে। ওকে, সাইবেরিয়া সাইবেরিয়া রয়েছে, রাশিয়ার স্ক্যান্ডিনেভিয়া রয়েছে, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 42-এ রয়েছে তুন্দ্র অঞ্চলের প্রধান উদ্ভিদগুলো হলো চিরহরিৎ বা শঙ্কুযুক্ত গাছ। যেমন এর মধ্যে রয়েছে দেখো তোমাদের স্প্রুস রয়েছে, ফার, পাইন, ওক, লার্চ, হ্যামলক, সিডার, বার্চ, অ্যাম্পেল গাছ, এগুলো কিন্তু উপরে সবগুলি কিন্তু পাওয়া যায় তুন্দ্রা বায়োমে। এরপরে রয়েছে 43-এ বিশ্বের মাত্র কত উদ্ভিদ তুন্দ্রা অঞ্চলে রয়েছে? 3% রয়েছে। এরপরে রয়েছে 44-এ লাইকেন, মস, শৈবাল, লিভার ওয়ার্ট উদ্ভিদ কোন বায়োম অঞ্চলে দেখা যায়? উত্তর কিন্তু হবে তৈগা বায়োম অঞ্চলে কিন্তু তৈগা বায়োম অঞ্চলে কিন্তু দেখা যায়। তার মানে এখানে লাইকেন লাইকেন মস, শৈবাল, দেখো এগুলো কিন্তু দেখা যায় তুন্দ্রা বায়োমে। এটি কিন্তু হবে তৈগা বায়োমে হবে না, এটি কিন্তু হবে তুন্দ্রা বায়োম, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, তুন্দ্রা বায়োম। ঠিক আছে, তুন্দ্রা বায়োম কিন্তু করবে।
এরপরে রয়েছে দেখো তোমাদের 45-এ রয়েছে তুন্দ্রা বায়োমের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত। দেখো যখন গরমকাল থেকে, আমরা জানি তুন্দ্রা অঞ্চলে প্রায় 12 মাসের মধ্যে 9 মাস কিন্তু থাকে শীতকাল, 9 মাস থাকে শীতকাল, আর 3 মাস থাকে গ্রীষ্মকাল। আর 3 মাসের তাপমাত্রা কত জানো? 3 মাসের তাপমাত্রা মাত্র মাত্র 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। আর বৃষ্টিপাতের পরিমাণ মরু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত যা হয়, ঠিক আছে, মরু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত যা হয়, তুন্দ্রা অঞ্চলে কিন্তু ওই 3 মাসে সেরকম বৃষ্টিপাত হয় 25 থেকে 50 সেন্টিমিটার। এরপরে রয়েছে 46-এ তুন্দ্রা বায়োমে বসবাসকারী উন্নত জীবকুলের দেহবর্ণ বেশিরভাগ ক্ষেত্রে সাদা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সাদা থাকে। এই জন্য তোমরা জানো, নাম শুনেছো মেরু ভাল্লুক বা মেরু ভল্লুক, ঠিক আছে। আর এরপরে রয়েছে দেখো সিলমাস টাইপেরও রয়েছে, ঠিক আছে, পেঙ্গুইন টাইপের রয়েছে, এগুলো সিলমাস রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 47-এ আটলান্টিক তুন্দ্রা অঞ্চলে কত প্রজাতির সংবহন কলাতন্ত্র যুক্ত উদ্ভিদ পাওয়া যায়? 1700 রয়েছে, উত্তর সি ইজ দা কারেক্ট আনসার। দেখো, আর বাকিটা নোটবুক তোমরা দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের 48-এ, দেখো তোমরা যারা পিডিএফ নেবে, একদম তোমরা যারা বাংলা কথা, তোমরা যারা পিডিএফ নেবে, টোটাল কোশ্চেন উত্তর পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ। নতুন নতুন প্র্যাকটিস সেট কিন্তু যুক্ত করা হয়েছে, বিগত সালের প্রশ্ন কিন্তু যুক্ত করা হয়েছে, নতুন নতুন প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। তার কারণ যারা নেবে তারাই কিন্তু এই পিডিএফ এর মধ্যে তোমরাই পাবে। তার কারণ তোমরা যারা নেবে 789040401616 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা নেবে তারাই কিন্তু কমেন্ট করবে, তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। উত্তরের তুন্দ্রা অঞ্চলের বিস্তার কত, উত্তর গোলার্ধে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত? দেখো 50 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত রয়েছে তুন্দ্রা অঞ্চলের বিস্তার। এরপরে রয়েছে দেখো তোমাদের 49। আর নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রচুর পরিমাণে জৈব পদার্থ বেশি থাকার বেশি থাকার মাটির প্রকৃতি কিরকম হয়? দেখো, মাটির প্রকৃতি, এই কোশ্চেনটি দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বেশি থাকার জন্য মাটির প্রকৃতি কিরকম হয়? নাতিশীতোষ্ণ অঞ্চল বুঝতেই পারছো, সেখানে আম্লিক প্রকৃতির হয়, না ক্ষারকীয় প্রকৃতির হয়, না প্রশমিত প্রকৃতির হয়, বা নিরপেক্ষ হয়। নিরপেক্ষ আর প্রশমিত কিন্তু সেম কথা, ঠিক আছে। তার মানে যেখানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকবে সেখানে কিন্তু মৃত্তিকা, দেখো মৃত্তিকা কিন্তু আম্লিক প্রকৃতির হবে, মৃত্তিকা কিন্তু আম্লিক প্রকৃতির হবে, মানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকাই মানে আম্লিক প্রকৃতির, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে তোমাদের 50 রয়েছে ম্যাপেল গাছ প্রধানত পাওয়া যায়। দেখো ম্যাপেল গাছ পাওয়া যায়, এটা একার না থাকলেও হতো। ম্যাপল গাছ পাওয়া যায় প্রধানত নাতিশীতোষ্ণ অঞ্চলে, ঠিক আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। এরপরে রয়েছে দেখো উত্তর আমেরিকার ক্রান্তীয় তৃণভূমির নাম কি? উত্তর আমেরিকার ক্রান্তীয় তৃণভূমির অঞ্চলের নাম, দেখো উত্তর আমেরিকায় রয়েছে, দেখো রয়েছে পেইরি, উত্তর আমেরিকায় রয়েছে পেইরি, উত্তর আমেরিকায় রয়েছে প্রেইরি। আর ডাউন্স রয়েছে কিন্তু অস্ট্রেলিয়ায় ডাউন্স রয়েছে। আর স্টেপ রয়েছে স্টেপ রয়েছে কিন্তু দেখো ইউরেশিয়ায়, ঠিক আছে, ইউরেশিয়া কিন্তু স্টেপ রয়েছে। ওকে, ক্যান্টাবেরি আছে, দেখো ক্যান্টাবেরি রয়েছে, এরকম অসংখ্য রয়েছে। যেমন তোমাদের বলে দিচ্ছি, উত্তর আমেরিকায় পেরি, দক্ষিণ আমেরিকা পম্পাস, তারপরে আফ্রিকায় ভেল্ট, তারপর অস্ট্রেলিয়ায় ডাউন্স, তারপরে ইউরেশিয়ায় রয়েছে স্টেপ রয়েছে, এরকম কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 52তে রয়েছে ইউরেশিয়া ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? দেখো ইউরেশিয়া ক্রান্তীয় তৃণভূমি কিন্তু স্টেপ বা স্টিপিস রয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা কিন্তু ডি হবে, এটি সি, এটি হবে ডি, স্টেপ। ইউরেশিয়া ক্রান্তীয় তৃণভূমি স্টেপ নামে পরিচিত। আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি কোথায় কোন তৃণভূমি রয়েছে। যারা পিডিএফ পাবে তোমরা তো জেরক্স করে নিতে পারবে, দোকানে গিয়ে জেরক্স করতে পারবে, একদম বইয়ের আকারে, ঠিক আছে, নোটসের আকারে তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারবে, জেরক্স করতে পারবে, মোবাইলে ডাউনলোড করেও কিন্তু পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের 53, তৈগা অঞ্চলের গ্রীষ্মকালীন উষ্ণতা কত? তৈগা অঞ্চলের গ্রীষ্মকালীন উষ্ণতা কিন্তু রয়েছে তোমাদের দেখো 10 থেকে, প্রথমেই কিন্তু এটি বলা হয়েছিল 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে দেখো 54, তৈগা অঞ্চলের প্রধান বৃক্ষ কি? দেখো পাইন ফার, তৈগা অঞ্চলের প্রধান বৃক্ষ কিন্তু পাইন ফার। এরপরে রয়েছে দেখো 55, পৃথিবীর বৃহত্তম বিড়াল বলা হয়, দেখো পৃথিবীর বৃহত্তম বিড়াল বলা হয়, দেখো সাইবেরিয়ার বাঘকে,
পৃথিবীর বৃহত্তম বিড়াল বা বেড়াল বলা হয় সাইবেরিয়ার বাঘকে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমরা দেখো এই টার্গেট একাডেমিতে তোমরা যারা নতুন আছো, থার্ড সেমিস্টার দেবে, এরপরে তো তোমরা ফোর্থ সেমিস্টার দেবে। তো এই মুহূর্তে তোমরা যারা থার্ড সেমিস্টার এক্সাম দেবে, ফাইনাল এক্সাম দেবে, তো তোমাদের এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আর অবশ্যই এটি পেমেন্ট করতে হবে এই নাম্বারে। আর টার্গেট একাডেমিতে তোমাদের একদম তোমাদের সবাইকে অভিনন্দন জানাই, তার কারণ তোমরা যারা নতুন আছো আর পুরনো যারা আছো তোমরা তো একদম তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের দেখো লক্ষ্য তোমাদের আর সফলতা আমাদের, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই লক্ষ্য থাকবে আর সফলতা কিন্তু আমাদের। তো অবশ্যই তোমাদের জন্য যেটুকু সাহায্য করার দরকার অবশ্যই করব। প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের এইভাবে ভিডিও দেব। তো তোমরা অবশ্যই ভিডিও দেখে নেবে, যারা পিডিএফ নিতে পারবে না তারা এইভাবে ভিডিও দেখে নাও। তো দেখলেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর ভিডিও যারা দেখার যাদের সময় নেই তারা পিডিএফ নেবে। তো তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর বাকিটি দেখো, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সেই ভিডিওগুলো আমি পরপর তোমাদের দিয়ে যাব। আর প্লে লিস্ট কিংবা ডেসক্রিপশন লিঙ্কেও কিন্তু তোমরা এই ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।